আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং এ মুখোমুখি বসছেন ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিরা। এই মিটিং এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটা ডিপেন্ডেন্ট, কারণ এই মিটিং হচ্ছে জয়েন্ট রিভার কমিশনের। সরাসরি ভারতের কাছে একগুচ্ছ দাবি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে এবং রীতিমতো ভারতের পায়ে পড়ে গেছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের প্রতিনিধিরা, কারণ তারা জানেন ভারত যদি এই মুহূর্তে গঙ্গা চুক্তিকে নতুন করে রিনিউ না করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বড় সড় প্রশ্নচিহ্নের মুখে কিন্তু পড়ে যাবে। প্রশ্ন হলো, ভারত যেভাবে পাকিস্তানকে ট্রিট করেছে বর্তমান সময়ে, মানে সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে, ঠিক একই কায়দায় গঙ্গা চুক্তিকেও কি স্থগিত রাখার পথে এগোবে ভারত? আজকে এই মিটিং দিল্লিতে হবে এবং তার আগে সব থেকে বড় চমকটা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এসছে, যেখানে তারা ভারতকে, স্পেশালি বাংলাকে 1200 মেট্রিক টন ইলিশ দিচ্ছে। আগের বছর 8ই সেপ্টেম্বর 2024 এবং আজকে 8 তারিখ 8ই সেপ্টেম্বর 2025, এই এক বছরের সময়টা যদি আপনারা অ্যানালাইসিস করেন দেখবেন বাংলাদেশের ভার্সনটা কিন্তু 180 ডিগ্রি বদলে গেল। আজকের দিনে দাঁড়িয়ে আগের বছর তারা বলেছিল আমরা ভারতকে কোনোভাবে ইলিশ মাছ দেব না, কারণ আমাদের বাংলাদেশে ইলিশের চাহিদা অত্যন্ত বেশি। বাংলাদেশিরা ইলিশের দাম বেড়ে যাওয়ার জন্য কোনোভাবে ইলিশ কিনতে পারছেন না। শেখ হাসিনা বছরের পর বছর ইলিশ ভারতকে দিয়েছেন, ফলে বাংলাদেশিরা ডিপ্রাইভ হয়েছেন। আর আজকে সেই মোহাম্মদ ইউনূস সরকার ভারতকে 1200 মেট্রিক টন ইলিশ পাঠালেন, যা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং এই পুরো বিষয়টি ঠিক কখন করলো বাংলাদেশের সরকার? যখন তাদের একটি প্রতিনিধি দল দিল্লিতে এসছেন জয়েন্ট রিভার কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে কি কি দাবি তোলা হবে বাংলাদেশের পক্ষ থেকে সে বিষয়ে চর্চা আজকের এই ভিডিওতে করব। প্রথমত, এই জয়েন্ট রিভার কমিশন কিন্তু তৈরি হয় 1972 সালে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সকল নদী আছে সেই নদীর জলবন্টনকে কেন্দ্র করে যে চুক্তিগুলো আছে, তাদের এই কমিশনের কাজই হলো সেই চুক্তিগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করা এবং সেই চুক্তিগুলো যেন রিনিউ করা যায় তার তদারকি করা। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে সব থেকে চর্চিত চুক্তি কি? গঙ্গা জল চুক্তি, যা 1996 সালে রিনিউ হয়। এবং এই বছর 1996 সাল থেকে 30 বছর পর 2026-এ এসে এই চুক্তির মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবার বাংলাদেশ সরকার ভয় পাচ্ছে যদি ভারত কোনোভাবে এই চুক্তিকে রিনিউ না করে তাহলে বাংলাদেশের জল সংকট চরম জায়গায় পৌঁছে যাবে। মানে সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর পাকিস্তানের যে অবস্থা হয়েছে, এর থেকে কম করে 5 গুণ খারাপ অবস্থা বাংলাদেশের হবে, কারণ গঙ্গা নদীর জলের উপরে বাংলাদেশের কৃষিকাজের প্রায় 70 থেকে 80% ডিপেন্ড করে আছে। 1996 সালে যে গঙ্গা চুক্তি হয়েছিল সেই চুক্তিতে কি কি পয়েন্ট ছিল এবং এবার সেই পয়েন্টগুলো কি কিভাবে রিনিউ হতে পারে বা রিভাইভ হতে পারে? দেখুন, সেই সময় চুক্তিতে ছিল যদি গরমকাল হয়, মানে জানুয়ারি থেকে মে মাস, এই যে শুষ্ক মরশুম, এখানে গঙ্গা নদীতে যদি 70,000 কিউসেক জল ধরা যায় তাহলে ভারত এবং বাংলাদেশ সমবন্টনে জল পাবে। অর্থাৎ 35,000 কিউসেক জল পাবে ভারত, 35,000 কিউসেক জল পাবে বাংলাদেশ। পয়েন্ট নাম্বার 2-তে এখানে লেখা ছিল যদি জলের পরিমাণ 70 থেকে 75,000 কিউসেক হয়, মানে 70,000 কিউসেক হলে ভারত 50%, বাংলাদেশ 50%, কিন্তু 70-এর বেশি কিন্তু 75-এর কম, অর্থাৎ 75,000 কিউসেক অব্দি জল যদি এই গঙ্গা নদী দিয়ে প্রবাহিত হয় তাহলে কিন্তু বাংলাদেশ 35,000 কিউসেক জল পাবে এবং বাকি জলটি পাবে ভারত। পয়েন্ট নাম্বার 3-তে এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বলা হয়েছিল যদি গঙ্গা নদী থেকে 75,000 কিউসেকের বেশি জল প্রবাহিত হয় তাহলে ভারত কিন্তু চুক্তি অনুযায়ী 40,000 কিউসেক জল পাবে এবং বাকি জলটি পাবে বাংলাদেশ। এবং এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে ফারাক্কা ব্যারেজ তৈরি হয় এবং ফারাক্কা ব্যারেজকে কেন্দ্র করে এই গঙ্গা চুক্তি নতুন করে রিভাইভ হয় এবং পরবর্তীকালে এই চুক্তি কিন্তু স্মুথলি চলছিল। সমস্যাটা হয়ে যায় মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার ভারত বিদ্বেষী মন্তব্য শুধু নয়, তারা এমন কিছু স্টেপ নেয় যা সরাসরি ভারতের সার্বভৌমত্ব শান্তির বিপক্ষে গেছে। ডক্টর জয়শঙ্কর কিছুদিন আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি সরাসরি বলেছিলেন যদি ভারতের বিপক্ষে তুমি যাও তাহলে রেডি থাকো, এর মূল্য চোকাতে হবে। জয়শঙ্করের স্টেটমেন্ট পরিষ্কার ছিল সে সময় যে অপারেশন সিন্দুর পর্বে যেভাবে পাকিস্তানকে সহায়তা করেছে বাংলাদেশ, এর পাল্টা কিন্তু ভারত দেবে যেভাবে তুরস্ক কিংবা আজারবাইজানকে দিয়েছে। ফলে ডক্টর জয়শঙ্কর সেবার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কোনো না কোনোভাবে এর কস্ট বাংলাদেশকেও কিন্তু দিতে হবে, কারণ ভারতের পিছনে ছুরি মারার জন্য ভারতের যদি কোনো ক্ষতি নাও হয় তা সত্ত্বেও সম্পর্কের মূল্যায়নে ভারত কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্ব ফিউচারে দীর্ঘায়িত করবে না, তা ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। আর এখান থেকেই নতুন প্রশ্ন ওঠে যে এই অবস্থায় গঙ্গা চুক্তিকে স্থগিত করে কি বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের কফিনের শেষ পেরেকটি ভারত পুঁতবে? এতটা অ্যাগ্রেসিভ কি ভারত সরকার হতে পারবে, নাকি নতুন করে এই চুক্তিকে মডিফাই করার সময় একগুচ্ছ স্ট্রিক্ট রুল চাপিয়ে দেবে বাংলাদেশের উপর, যা আখেরে এই চুক্তিকে স্থগিত করার মতোই? এই রিপোর্ট বলছে ভারতের কাছে বাংলাদেশ আরো কিছু দাবি কালকে জানাবে। সেখানে ইম্পর্টেন্ট কি কি?
সেখানে ইম্পর্টেন্ট হলো গঙ্গা নদী ছাড়াও আরো যে 14টা নদী আছে, যেমন ধারলা, দুধকুমার, খোয়াই এবং এই সকল যে নদীগুলো আছে তাদের জলবন্টন নিয়েও ভারত এবং বাংলাদেশের মধ্যে যেন বর্তমানে সমঝোতা হয়, সেই দাবি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে। পয়েন্ট নাম্বার 2, তারা বলবে ফ্লাড ফোরকাস্টিং কোঅপারেশন একসঙ্গে করা উচিত। অর্থাৎ যখন বন্যা হবে ভারত যেন বাংলাদেশের সঙ্গে তথ্য শেয়ার করে। মানে বুঝতেই পারছেন বাংলাদেশের অবস্থাটা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে তাদের দেশ বাঁচাতে শেষ অবধি ভারতের কাছেই কিন্তু আসতে হলো এবং ভারতেরই শরণাপন্ন হতে হলো। এবং পরিষ্কার আভাস তারা কোনো না কোনোভাবে এই গঙ্গা চুক্তির জটটাকে কাটাতে চাইছে, এবং কাটাতে চাইছে বলেই 1200 মেট্রিক টন ইলিশ ভারতে তারা পাঠাচ্ছে। এবং কিছুটা হঠাৎ করেই কোথায় গেল বড় বড় কথা, আজকের দিনে তো প্রশ্ন উঠবেই। পাশাপাশি কালকে এই মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে জয়েন্ট ফ্লাড মনিটরিং এর কথা বলা হবে। অর্থাৎ বন্যার পর যখন খরা হবে, ড্রট বা ফ্লাড, খরা বা বন্যা দুটোর সময় যেন ভারত এবং বাংলাদেশ একত্রে কাজ করে, সেই রকম একটা আবেদন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে। এবং পরবর্তীকালে তারা ড্রেজিং অর্থাৎ নদীর নিচে যে পলি আছে সেই পলি পরিষ্কার এবং রিপেয়ার করার জন্য ভারত যেন বাংলাদেশকে সহায়তা করে এবং বাংলাদেশকে যেন তথ্য আদান প্রদান করে, এই দাবিও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে। তা কিন্তু এক কথায় পরিষ্কার। অর্থাৎ সাম্প্রতিক সময় সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটি বৈঠক, যে বৈঠকের উপর বাংলাদেশের ভবিষ্যৎ 100% নির্ভর করবে। কারণ এই গঙ্গা নদীর উপর শুধুমাত্র বাংলাদেশের কৃষিকাজ ডিপেন্ড করে আছে তা নয়, বাংলাদেশের অর্থনৈতিক স্টেবিলিটিও কিন্তু এই গঙ্গা চুক্তির উপর ডিপেন্ড করে আছে। ফলে সব মিলিয়ে অত্যন্ত হাই ভোল্টেজ মিটিং। অনেক আপডেট আসবে, আমি আপনাদের সামনে আপডেট নিঃসন্দেহে টেনে আনবো বা দেখাবো। আরো ইম্পর্টেন্ট একটা বিষয়, আজকে ইলিশ মাছকে কেন্দ্র করে বাংলাদেশের হাই কমিশনারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আজকে এই ইলিশ পাঠানোয় ভারত এবং বাংলাদেশের বন্ধুত্ব আরো মজবুত হলো। হঠাৎ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্ব নিয়ে কথা বলা হচ্ছে। যে বাংলাদেশ সরকার সাউথ এশিয়ান ব্লক তৈরি করতে গেছিল চীন, পাকিস্তান, তুরস্ককে সঙ্গে নিয়ে, যে বাংলাদেশ সরকার ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করার জন্য তুরস্ক থেকে অস্ত্র নিয়ে আসছে, দিনের পর দিন হিন্দুদের উপর নির্যাতন করছে ভারতের বিপক্ষে লড়াই করার জন্য, সেই বাংলাদেশ সরকারের হাই কমিশনার আজকে ইলিশ মাছ পাঠিয়ে বন্ধুত্বের বার্তা দিচ্ছে, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং পরিষ্কার বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার ফ্যাসাদে পড়েছেন। এবং এই জট যদি না ছাড়ে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ মোহাম্মদ ইউনূস সরকারকেও কোনোভাবে ক্ষমা করবে না এবং ক্ষমা করার জায়গাতেও নেই। বিভিন্ন রিপোর্ট বলছে ভারত যদি এই চুক্তি করেও তাহলে 30 বছরের মেয়াদের এই চুক্তি হবে না। একাধিক স্ট্রিক্ট পলিসি নতুন করে ইমপ্লিমেন্ট করতে পারে ভারত, এবং ম্যাক্সিমাম 10 থেকে 15 বছরের একটা চুক্তি নবীকরণ করলেও করতে পারে ভারত। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, দেখুন শেখ হাসিনা যখন ছিল 3000 থেকে 5000 মেট্রিক টন ইলিশ কিন্তু গিফট করতো শেখ হাসিনা সরকার বাংলাকে। ফলে সেখান থেকে মোহাম্মদ ইউনূসের অবস্থান তো পরিষ্কার, এবং সেই অবস্থানটাকে বুঝেই ভারত এমন কিছু নতুন শর্ত চাপাতে চলেছে যা কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছেও চূড়ান্ত অস্বস্তিকর এবং সরকারকে কিন্তু বড়সড় ধাক্কা দেবে, তা কিন্তু এক কথায় নিশ্চিত। তবে দিনভর এ বিষয়ে চর্চা হবে, আলোচনা হবে। কমেন্টে জানাবেন ভারতের কি করা উচিত। গঙ্গা চুক্তি কি রিনিউ করা উচিত, নাকি পাকিস্তানের সিন্ধু জল চুক্তির মতোই ইনস্ট্যান্ট গঙ্গা রিভার ট্রিটিকে স্থগিত করা উচিত ভারতের?